নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা বলেছিলাম যে আমরা ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 9-এর বেসিক থেকে শুরু করব, তেমনি আজ আমরা হিস্ট্রির নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি। তো এই যে ভিডিও সিরিজটা চলবে, এই যে হিস্ট্রির সিরিজটা চলবে, তো এটা ক্লাস 10-এর জন্য যতটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, ততটাই কিন্তু ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কেননা বলা হয় ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যে প্রথমে ক্লাস 9-10-এর সিলেবাসটা পড়ো পর্যাপ্তভাবে, তারপরে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বই সেগুলো পড়া দরকার। তো আমরা আজ ক্লাস 10-এর সিলেবাস শুরু করছি। তো প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে ক্লাস 10-এ, সেটা হলো ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার বা এক্সপ্যানশন অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। তো এটা থেকেই আমরা শুরু করব। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর লেন্থ খুব বড় হবে, কেননা আমি প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু এই এগিয়ে চলো 2.0 চ্যানেলে তারা প্রত্যেকটা জেনারেল সায়েন্সের টপিকগুলো দেখতে পাবে। তারা ক্লাস 9 এবং 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বেসিক থেকে শুরু করব বলেছি। তো ভারতের ইতিহাসে 1717 সালের ফরমান যতটা গুরুত্বপূর্ণ আমাদের মডার্ন ইন্ডিয়া শুরুর ক্ষেত্রে, তেমনই কিন্তু 1765 সালে একটি গুরুত্বপূর্ণ বছর। আর এই বছরেই মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। আর এটা তো বলে দেওয়ার কোনো দরকারই নেই, কেননা 1717 সালে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয়। আর 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে একটা রাজকীয় ফরমান আদায়ের মধ্যে দিয়ে কোম্পানি একটা স্বাধীন ব্যবসার সূত্রপাত করেছিল। আর এটার পরিপূর্ণ রূপ পায় 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভের মধ্য দিয়ে। আর এই ব্যাপারে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বণিকের মানদণ্ড পোহালে সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে। এই কোডগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে এটি কার উদ্ধৃতি। তো বণিকের মানদণ্ড পোহালে সর্বরই দেখা গেল রাজদণ্ড রূপে ক্লাস 10-এর ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর এই যে ব্যাপারে দেশীয় যে শক্তিগুলোর অবক্ষয় হচ্ছিল এবং নিজেদের মধ্যে অনৈক্য ছিল, নিজেদের মধ্যে দেশীয় শক্তিগুলোর কোনো ঐক্যবোধ ছিল না, তার ফলে কিন্তু ইংরেজদের আরও সুবিধা হয়ে যায় তাদের সাম্রাজ্যটা বিস্তার করতে এবং তারা বিভিন্ন জায়গা দখল করতে আরও বেশি তৎপর হয়ে পড়ে। দেখুন, ভারতের সেনাবাহিনী ছিল কিন্তু বিরাট সেনাবাহিনী, কিন্তু গুটি কতক সেনা নিয়ে ইংরেজরা যেভাবে ভারতকে জয় করেছে, তার জন্য স্ট্র্যাটেজি যতটা ইম্পর্ট্যান্ট, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট ইংরেজদের হারানোর জন্য ছিল ঐক্য। ভারতীয়রা যদি ঐক্যবদ্ধ হতো তাহলে কিন্তু তাদেরকে কেউ পরাজিত করতে পারতো না। তো এই সময়ে মানে প্রথম পর্যায়ে হায়দার আলী, টিপু সুলতান অর্থাৎ মহীশূর রাজ্য, তারপর মারাঠাদের মোকাবিলা করতে হয়েছিল ইংরেজদের, তারপরে রঞ্জিত সিংয়ের মোকাবিলা করতে হয়েছিল। বিরাট সাম্রাজ্য ছিল রঞ্জিত সিংয়ের, সেখান থেকে শিখ শক্তির উত্থান করে রঞ্জিত সিংয়ের সময় থেকে, কিন্তু প্রত্যেকেই ইংরেজদের কাছে একেবারে ধূলিসাৎ হয়ে যায় তাদের স্ট্র্যাটেজির কাছে, তাদের তাদের অর্থাৎ ভারতীয় রাজাদের, যেমন হায়দার আলী, টিপু সুলতান, তারপরে রঞ্জিত সিং, এদের যে সাম্রাজ্য, তাদের মধ্যে যে অনৈক্য, সেটার জন্য কিন্তু তারা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এবার আমরা চলে যাব ইঙ্গ মহীশূর সম্পর্কে। ইঙ্গ মহীশূর সম্পর্ক বলতে আমরা প্রথম পয়েন্টে দেখব হায়দার আলীর উত্থান। তো হায়দার আলীর উত্থান ঘটে 1761 সালে। 1761 সালে হায়দার আলীর উত্থান ঘটে এবং ধীরে ধীরে তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেন। তো মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের জন্য তিনি সমস্ত আঞ্চলিক শক্তির উত্থানের সাথে সাথে নিজের এরিয়াটাকেও উত্থান করে নেন। আর হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উত্থান কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কেননা হায়দার আলী সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন, তারপরে টিপু সুলতান ছিলেন ইংরেজদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রাথমিক পর্যায়ে। তো 1761 খ্রিস্টাব্দে মহীশূরের যে হিন্দু রাজা ছিল, মহীশূরের হিন্দু রাজার নাম কি ছিল? চিক্কা কৃষ্ণ। তো 1761 খ্রিস্টাব্দে মহীশূরের হিন্দু শাসক চিক্কা কৃষ্ণ, তার সেনাপতি ছিলেন হায়দার আলী। তো হায়দার আলী সেই রাজাকে, চিক্কা কৃষ্ণকে নজরবন্দি করে ফেলেন, আর নজরবন্দি করে ফেলে মহীশূর রাজ্যে সর্বেসর্বা হয়ে ওঠেন। তো এর ফলে হায়দার আলীর হঠাৎ করে যে এই শক্তি বৃদ্ধি হয়ে গেল, এর ফলে ইংরেজরাও শঙ্কিত হয়ে পড়ে। তার ফলে ইংরেজরা কিন্তু হায়দারের ওপর খুবই নজর রেখেছিল। আর
হায়দার আলী সেটা বুঝতে পেরে তার নিজের যে সেনাবাহিনী সেটাও প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে ফেলেছিল এবং ধীরে ধীরে একের পর এক মহীশূর রাজ্যের আয়তনটা তারা বৃদ্ধি করতে শুরু করে। আর এর ফলে ইংরেজরা আরও ভয়ভীত হয়ে পড়ে। তারপরেই কিন্তু শুরু হয় প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 1769 সাল পর্যন্ত হয়েছিল। তো মারাঠা বীর প্রথম মাধব রাওয়ের মৃত্যুর পরে 1772 সালে মারাঠা বীর প্রথম মাধব রাও মারা যান। তো তার মৃত্যুর আগে পর্যন্ত হায়দার আলী মারাঠা শক্তির সঙ্গে কিন্তু সবসময় সংঘর্ষে লিপ্ত ছিলেন। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ইংরেজরা হায়দারের বিরুদ্ধে আক্রমণ চালানোর চেষ্টা করেন 1767 থেকে 1769 সালের মধ্যে। কিন্তু হায়দার আলীর যে বিরাট সেনাবাহিনী ছিল, দক্ষিণ ভারতে তাদের কর্মকেন্দ্র মাদ্রাজের পতন ঘটান হায়দার আলী। তারপর এই ঘটনায় প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয়। আর হায়দার এই অবস্থায় 1767 থেকে 1769 সাল পর্যন্ত একটা সুবিধাজনক অবস্থায় থাকেন এবং এই যুদ্ধে কিন্তু হায়দার আলী ব্যাপকভাবে জয়যুক্ত হন এবং ইংরেজদেরকে কিন্তু তিনি ব্যাপকভাবে হারিয়ে দেন। আর এর ফলে ইংরেজরা এবং হায়দার নিজেদের মধ্যে একটা সন্ধি স্থাপন করে। হায়দার যদিও এটা খুব বড় ভুল করেছিল যে নিজেদের মধ্যে একটি সন্ধি স্থাপন করে 1769 সালে এই যুদ্ধটার শেষ করার জন্য। তো 1769 সালে এই ঘটা সন্ধিটার নাম মাদ্রাজের সন্ধি। আর এই মাদ্রাজের সন্ধির মাধ্যমেই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের পতন হয়। আর এখানে ইংল্যান্ডে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টস তখন এদেশে কোম্পানির ব্যর্থতায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষোভ প্রকাশ করে। এরপরেই শুরু হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 84 সাল পর্যন্ত। তো ফরাসি উপনিবেশের সাথে ফরাসি বাণিজ্য কেন্দ্র ছিল মাহে বন্দর। আর মাহে বন্দর ছিল মহীশূর রাজ্যের অন্তর্গত। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে এদেশে ইংরেজদের জাতশত্রু ছিল তখন ফ্রান্স বা ফরাসিরা। তো তাদের জাত শত্রু ফরাসিদের ওপর আক্রমণ চালায়। আর 1778 খ্রিস্টাব্দে হায়দার আলীর অনুমতি ছাড়াই এই মাহে বন্দর কিন্তু ইংরেজরা দখল করে ফেলে। আর তার ফলে হায়দার আলী ক্ষুব্ধ হয়ে যান। আর হায়দার আলী তখন মারাঠা নেতা নানা ফড়নবিস ও হায়দ্রাবাদের যে নিজাম ছিলেন সেই হায়দ্রাবাদের নিজামের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে একত্রে কিন্তু যুদ্ধে নেওয়ার প্রস্তুতি নেন 1779 সালে। আর এই সময় ত্রিশক্তি জোট গঠিত হয়। তাহলে ত্রিশক্তি জোট কাদের মধ্যে গঠিত হয়? হায়দার আলী, তার সাথে মারাঠা নেতা নানা ফড়নবিস এবং হায়দ্রাবাদের নিজাম, হায়দার আলী এবং মারাঠা নেতা নানা ফড়নবিসের মধ্যে একটি ত্রিশক্তি জোট গঠন হয়। আর ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধ কিন্তু দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ নামেই পরিচিত। এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে শুরু হয়। তো 1780 থেকে শুরু হওয়ার পরে 1782 সাল পর্যন্ত তো এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের নেতৃত্ব দেন কে? হায়দার আলী। কিন্তু হায়দার আলী 1782 সালে মারা যান। হায়দার আলী 1782 সালে মারা যাওয়ার পর তখন টিপু সুলতানের উত্থান ঘটে। টিপু সুলতান হচ্ছেন হায়দার আলীর পুত্র। তো এই টিপু সুলতান তখন থেকে এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধটাকে আরও এগিয়ে নিয়ে যান। তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজদের মূল নেতৃত্ব দিয়েছিলেন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। আর হায়দারের মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান মহীশূরের সিংহাসন আরোহণ করেছিলেন 1782 সালে। আর তার ফলে তিনি কিন্তু টিপু সুলতান খুবই স্ট্র্যাটেজিতে খুবই স্ট্রং ছিলেন এবং তিনি চাইছিলেন যে ফরাসিদের সাহায্য নিয়ে ইংরেজদের কীভাবে পরাজিত করা যায়। কেননা ফরাসিরা ছিল ইংরেজদের একেবারে জাত শত্রু। শত্রুর শত্রু কে হয়? বন্ধু হয়। তেমনইভাবে ইংরেজদের শত্রু ফরাসি ছিল, তাহলে হায়দার আলীর বন্ধু কী হবে? ফরাসিরা। তো এইভাবেই কিন্তু ফরাসিদের সাহায্য নিয়ে কিন্তু বীর বিক্রমে যুদ্ধ চালনা করেন কে? টিপু সুলতান। কিন্তু জয় পরাজয় তো প্রত্যেকটা যুদ্ধেই আছে, তেমনই কিন্তু টিপু সুলতান 1782 থেকে 1784 সাল পর্যন্ত এই যুদ্ধটা চালিয়ে গিয়েও শেষ পর্যন্ত যুদ্ধটা তিনি জিততে পারেননি। শেষ পর্যন্ত 1784 সালে টিপু সুলতান ইংরেজদের সাথে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত করার মাধ্যমে এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের একেবারে শেষ করে ফেলেন। আর এই চুক্তির দ্বারা কিন্তু উভয় পক্ষ তাদের যে অঞ্চলগুলো জিতে গেছে, অর্থাৎ ইংরেজরা মাইসুর রাজ্যের যে অঞ্চল জিতেছে সেটা তারা ফিরিয়ে দেবে, মাইসুর রাজ্য অর্থাৎ টিপু সুলতান যে অংশগুলো ইংরেজরা জিতেছে সেগুলোও ফিরিয়ে দেবে, এরকম কিন্তু চুক্তি হয়। আর এছাড়াও একে অপরের যুদ্ধবন্দীদের প্রত্যর্পণ করে দেন। আর এখানে গুরুত্বপূর্ণ যেটা, মাদ্রাজের গভর্নর ম্যাকার্টনির উদ্যোগেই কিন্তু এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ওয়ারেন হেস্টিংস এই সন্ধিকে বলেছিলেন অপমানজনক শান্তি চুক্তি। আর তারপরেই তিনি বাংলায় প্রত্যাবর্তন করে ফেলেন। আর এই অবস্থায় ম্যাঙ্গালোরের সন্ধি শুধুমাত্র কিন্তু সাময়িক চুক্তি ছিল। ইংরেজদের স্ট্র্যাটেজি কী ছিল দেখুন,
আপনারা যদি একটু মডার্ন হিস্ট্রি স্টাডি করেন তাহলেই বুঝতে পারবেন যে ইংরেজদের স্ট্র্যাটেজি কী ছিল। ইংরেজরা বারবার একটি রাজ্যের ওপর আক্রমণ করেছিল। শুধুমাত্র মহীশূর রাজ্যের এক্সাম্পল দেখলেই আপনারা বুঝতে পারবেন মহীশূর রাজ্যের ওপর টোটাল 4বার আক্রমণ করেছিল ইংরেজরা, কিন্তু তারা প্রথমবারেই যুদ্ধর মাধ্যমে কিন্তু পরাজিত করতো না। তারা বারবার যুদ্ধ করতো এবং বারবার সন্ধি স্থাপন করে অপোজিট যে রাজ্য বা অপোজিশনের মনোবল একেবারে ভেঙে দিত। আর তার ফল হতো কি? তার ফল অবধারিত ইংরেজদের জয় এবং অপর যে রাজ্য বা অপোজিশনের একেবারে খুবই খারাপভাবে পড়া যায়। এবং তার ফলে বিভিন্ন সন্ধির মাধ্যমে কিন্তু ইংরেজরা প্রচুর পরিমাণে সোনা দানা তারপর তাদের অর্থ দাবি করত, কারণ প্রত্যেকবারই কিন্তু ইংরেজরা জয়যুক্ত স্থানে বিরাজ করত। তো এরপরে হয় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। সেটা কত সালে হয়? 1790 থেকে 1792 সাল পর্যন্ত তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। তো টিপু সুলতান তার পিতার কাছ থেকেও অনেকটা ইংরেজ বিদ্বেষী মনোভাব পেয়েছিলেন। আর নিজের মধ্যে যে ইংরেজ বিদ্বেষী মনোভাব ছিল, দুই মিলে টিপু সুলতান তার বাবা অর্থাৎ হায়দার আলীর থেকেও কিন্তু বেশি ইংরেজ বিদ্বেষী ছিলেন। তিনি ফরাসিদের সাহায্যের ওপর বেশি নির্ভর করায় পরবর্তী গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কিন্তু একটু বেশি শঙ্কিত হয়ে পড়েন। আর তার ফলেই তিনি ম্যাঙ্গালোরের যে সন্ধির শর্ত ছিল সেগুলো বাতিল করে দেন। আর টিপু সুলতান এই অবস্থা দেখে কোনো রকম দেরি না করে ইংরেজদের যে মিত্ররাজ্য ছিল ত্রিবাঙ্কুর, তখনকার দিনে ইংরেজদের মিত্ররাজ্য বা বন্ধুরাজ্য ছিল ত্রিবাঙ্কুর, তো ত্রিবাঙ্কুরকে তখন টিপু সুলতান আক্রমণ করে বসেন। আর স্বাভাবিক কারণেই মিত্ররাজ্যের রক্ষার্থে তখন লর্ড কর্নওয়ালিসকে টিপুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়। তো এই যুদ্ধই কিন্তু তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ নামে খ্যাত। তো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 1792 পর্যন্ত চলে। আর এই যুদ্ধে টিপু সুলতান ব্যাপকভাবে পরাজিত হন। আর এই পরাজয়ের ফলাফল হয়ে যায় মারাত্মক। এখানে প্রচণ্ডভাবে অপমানিত হয় টিপু সুলতানকে। এবং তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের নিজাম, মারাঠা, ইংরেজদের যে ত্রিশক্তি জোট ছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের আগে শুরু হয়েছিল যে জোটটা, সেটা কিন্তু একেবারে ভেঙে যায়। আর প্রায় 2 বছর ধরে এই যুদ্ধ চলেছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা, বা শ্রীরঙ্গপত্তম অবরোধ করে রাখা হয়, সেই জন্য এই সন্ধির নাম শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শেষ পর্যন্ত 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা কিন্তু এই যুদ্ধের সমাপ্তি হয়। কিন্তু এই যুদ্ধের যে শর্তগুলো ছিল, এই যুদ্ধের সন্ধির যে শর্তগুলো ছিল খুবই অপমানজনক ছিল টিপু সুলতানের পক্ষে। কী কী সন্ধির শর্ত ছিল? 1 নম্বর ছিল অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো মহীশূর রাজ্যের অর্ধাংশ টিপু সুলতানকে ইংরেজদের দিয়ে দিতে হবে, খুব অপমানজনক। 2 নম্বর, তাকে 30 লক্ষ পাউন্ড দিতে হবে, কিন্তু একেবারে তখনকার রাজাদের পক্ষেও কিন্তু 30 লক্ষ পাউন্ড একেবারে ইংরেজদের দেওয়াটা সম্ভব ছিল না, তাহলে তাদের রাজকার্য একেবারে ভেঙে পড়তো। তো আমি যেটা প্রথমেই বললাম যে ইংরেজরা বারবার তাদের অপোজিশনকে আঘাত করার মাধ্যমে তাদের কাছ থেকে প্রচণ্ড পরিমাণে অর্থ আদায় করতো। তেমনই 30 লক্ষ টাকা, 30 লক্ষ পাউন্ড মূল্য কিন্তু টিপু সুলতানকে দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু টিপু সুলতানের কাছে অত টাকা ছিল না, তখন কি করা হবে? তো টিপু সুলতান যতদিন না পর্যন্ত তার টাকাটা ফেরত দেয় 30 লক্ষ পাউন্ড, ততদিন পর্যন্ত টিপু সুলতান তার 2 যে নাবালক পুত্র ছিল তাদেরকে কিন্তু সন্ধির শর্ত হিসেবে ইংরেজদের কাছে বন্ধক রাখবে। তো এটাই কিন্তু সবচেয়ে বড় অপমানের ছিল টিপু সুলতানের কাছে। এরপরে এই যুদ্ধের যে শ্রীরঙ্গপত্তমের অপমানজনক সন্ধি, টিপু সুলতান খুবই ক্ষুব্ধ হয়ে যান এবং তার ক্ষমতা এবং তার রাজ্যের অর্ধাংশ পুনরুদ্ধারের জন্য ফ্রান্স, তুরস্ক, আরব, কাবুল, আফগানিস্তান, মানে কাবুল তখন বর্তমান আফগানিস্তানের প্রাচীন নাম ছিল, তো এই সব এরিয়া প্রত্যেকটা রাজার কাছে তিনি সাহায্য চেয়ে পাঠান। কিন্তু টিপুর কার্যকলাপে সন্ধিদান হয়ে তখনকার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতির জন্য টিপুকে নির্দেশ দেন। কিন্তু টিপু সুলতান খুবই একজন ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তো টিপু সুলতান ঘৃণা ভরে এই নির্দেশ প্রত্যাখ্যান করেন। আর এর ফল হয় কি? এর ফল হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। তো এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধকে আপনারা অন্য নামেও জানবেন। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের আরেক নাম হচ্ছে মলভেরির যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল 1799 সালে। দেখুন, ততক্ষণে 1799 সাল মানে কি, তখন কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি শুরু হয়ে গেছে। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম সেটা গ্রহণ করে ফেলেছে। তারপরে টিপুকে লর্ড ওয়েলেসলি তখন অর্ডার দিয়েছিলেন যে আপনি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করুন, না হলে আমাদের আক্রমণের সামনা করুন। তো টিপু সুলতান যুদ্ধটাকেই পছন্দ করেছিলেন, তো যুদ্ধকেই তিনি নিযুক্ত করে নিয়েছিলেন বা চুজ করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতির থেকে। তো এর ফলে কি হয় দেখুন, গোটা মহীশূর রাজ্যটি এর ফলে 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। কি একটা অংশ কোম্পানির হাতে চলে যায়, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় একটা অংশ মহীশূর রাজ্যের, আরেকটা অংশ থাকে হায়দ্রাবাদের নিজামের কাছে, আর বাকি যে অংশটা থাকে সেটা ছিল মহীশূরের আগের হিন্দু শাসক নগ্গরাজের এক নাবালক পুত্র ছিল, তাকে দিয়ে দেওয়া হয়। আর তাকে কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য করা হয়।
তো এই ছিল টোটাল আমাদের ইঙ্গ মহীশূর যুদ্ধের বা ইঙ্গ মহীশূর সম্পর্ক। এরপর আমরা দেখে নেব ইঙ্গ মারাঠা সম্পর্ক কী। ইঙ্গ মারাঠা সম্পর্কে এটা একটু মন দিয়ে শুনতে হবে, কেননা ইঙ্গ মারাঠা সম্পর্ক সবচেয়ে জটিল সম্পর্কের মধ্যে একটি পড়ে, কেননা এত ক্যারেক্টার, এত জটিলতা অন্য কোনো রকম সম্পর্কের মধ্যে কিন্তু নেই। ইঙ্গ শিখ বলুন, ইঙ্গ মাহেশ্বর বলুন, এগুলো কিন্তু অনেক সহজ, ইঙ্গ ব্রহ্ম বলুন অনেক সহজ, কিন্তু ইঙ্গ মারাঠার মধ্যে মারাঠাদের পেশোয়া, তারপরে এরকম প্রচুর টার্ম রয়েছে, মাধবরাও, নারায়ণ রাও, এরকম অনেক টার্ম পাবেন যেগুলো আপনাদের কিন্তু কনফিউজ করতে পারে। তো দেখুন, মন দিয়ে শুনবেন। তো প্রথমেই বলে দিই, ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল 1775 থেকে এবং শেষ হয়েছিল 1782 সালে সলবাই সন্ধির মাধ্যমে। তো 1772 সালে পেশোয়া প্রথম মাধব রায়ের মৃত্যু হয়, আর তখন তার কনিষ্ঠ ভাই বা ছোট ভাই নারায়ণ রাও পেশোয়া পদে অধিষ্ঠিত হন। কিন্তু এক বছরের মধ্যেই তার পিতৃব্য রঘুনাথ রাও বা রঘুনাথ রাওয়ের অপর নাম ছিল রাঘবা, তার হাতেই কিন্তু এই নারায়ণ রাও নিহত হন, নারায়ণ রাও তার হাতে খুন হন। তো এই সময় নারায়ণ রাওয়ের যে বিধবা পত্নী ছিল তিনি ছিলেন সন্তান সম্ভবা। তো রাঘবার নিজের পেশোয়া ঘোষণা করার কয়েক মাসের মধ্যেই নারায়ণ রায়ের যে বিধবা পত্নী ছিল, যে সন্তান সম্ভবা ছিল, তার কিন্তু একটা পুত্র সন্তান হয়। আর অধিকাংশ মারাঠা নেতা সেই নারায়ণ রায়ের পুত্রকেই কিন্তু পেশোয়া হিসেবে চিহ্নিত করেন। তখন দ্বিতীয় মাধবরাও বা মাধবরাও নারায়ণ নাম দিয়ে পেশোয়া পদে তাকে বসানো হয়, অর্থাৎ নারায়ণ রায়ের পুত্রকে বসানো হয় পেশোয়া হিসেবে। আর এই অবস্থায় রাঘবা কি বললাম, রঘুনাথ রাও, যে নারায়ণ রাওকে মেরে ফেলেছিল, তো সেই রাঘবা তখন কি করে, এই রাঘবা পেশোয়া পদে থেকে যাওয়ার জন্য বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের সাহায্য চায়। তো বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের সাহায্য চাওয়ার জন্য 1775 সালে রাঘবা এবং ইংরেজ কোম্পানির মধ্যে কিন্তু সুরাটের চুক্তি স্বাক্ষরিত হয়। আর রাঘবাকে সাহায্য করার অজুহাতে অধিকাংশ মারাঠা নেতৃত্ব 1775 খ্রিস্টাব্দে ইংরেজদের আর রাঘবা জোটের বিরুদ্ধে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সূচনা করে। ভালো করে বুঝবেন, রাঘবা নিজে পেশোয়া পদে থাকার জন্য ইংরেজদের সাহায্য চাচ্ছে, রাঘবা ইংরেজদের সাহায্য চাইছে পেশোয়া পদে থাকার জন্য, কিন্তু বাকি যে মারাঠাগুলো রয়েছে সেই মারাঠারা এই ইংরেজ এবং রাঘবার যে জোট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো এই যে যুদ্ধ, এই যুদ্ধটাই হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। আর এই সময় মারাঠা নেতা ছিল নানা ফড়নবিশ, আর এই নানা ফড়নবিশ ছিলেন খুবই চতুর একজন ব্যক্তি। এই নানা ফড়নবিশের কৌশলে মাধবরাও নারায়ণের পক্ষে ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। আর এর ফলে সুরাটের চুক্তি কিন্তু বাতিল হয়ে যায়। 1775 সালে সুরাটের চুক্তি, আর 1776 সালে পুরন্দরের সন্ধি চুক্তির মাধ্যমে এই যে 1775 যে সুরাটের সন্ধি সেটা কিন্তু বাতিল হয়ে যায়। আর এই সময় ইঙ্গ মারাঠা যুদ্ধ কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। আবার অন্যদিকে বোম্বাইয়ের ইংরেজ গভর্নরের আবেদনে ইংল্যান্ডের যে কর্তৃপক্ষ ছিল সেটা কিন্তু সুরাটের চুক্তি অনুযায়ী ইঙ্গ মারাঠা যুদ্ধ চালিয়ে যেতে অনুমতি দেয়। এখানে একটু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। এখানকার কোম্পানি বলছে যে না, আমরা ইঙ্গ মারাঠা যুদ্ধ এর যে সন্ধি ছিল, সুরাটের সন্ধি, সেটা বাতিল করে দিচ্ছি। কিন্তু না, ইংল্যান্ডের কর্তৃপক্ষ বলছে না, ওই সন্ধি বাতিল করো না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তো এই নিয়ে নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি হয়ে যায়। কিন্তু দেখা যায় যে ইঙ্গ মারাঠা যুদ্ধ চালিয়ে যেতে অনুমতি দেওয়ার পরেও যুদ্ধে ইংরেজ শক্তি পরাজিত হয়, আর তারা ওয়ারগাওয়ের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। ইংরেজরা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এতে পরাজিত হয়ে ওয়ারগাওয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। আর এই ঘটনা অপমানজনক হলেও কিছুদিনের মধ্যে কিন্তু ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে একের পর এক যুদ্ধে ইংরেজ বাহিনীর কাছে মারাঠা শক্তি পরাজিত হতে থাকে। ব্যাপারটা বুঝবেন, তখনই কিন্তু প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শেষ হয়নি। ওই যুদ্ধ চলাকালের মধ্যে প্রচুর ছোটো ছোটো যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে ওয়ারগাওয়ের সন্ধি স্বাক্ষর করেছিল ইংরেজরা। তো এই সময়ে আবার ওয়ারেন হেস্টিংস তার শক্তি পুনরুদ্ধারের জন্য বারবার মারাঠাদের পরাজিত করতে থাকে। তো এই অবস্থায় মহাদজি সিন্ধিয়ার উদ্যোগে মারাঠা শক্তি পুনরায় 1782 সালে 17ই মে ইংরেজদের সঙ্গে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত করেন এবং এর ফলেই কিন্তু প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে শেষ হয়। আর এই চুক্তির মধ্য দিয়ে কোম্পানি মাধবরাও নারায়ণকে পেশোয়া হিসেবে স্বীকৃতি দেয় এবং রাঘবাকে বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তিদানের ব্যবস্থা করে। অর্থাৎ যে সন্তান সম্ভবা পত্নীর যে পুত্র হয়েছিল সেই পুত্র মাধবরাও নারায়ণকেই পেশোয়া তৈরি করা হয়, এবং যে রাঘবা, যে মাধবরাও নারায়ণের বাবাকে মেরে ফেলেছিল, তাকে বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তিদানের ব্যবস্থা করা হয়। তো এরপরে আসবে দ্বিতীয় বাজিরাও। একটু ক্লিয়ার করে দিই, এরপরে আসবে কে? দ্বিতীয় বাজিরাও।
দ্বিতীয় বাজিরাওয়ের সময়কালটা একটু মনে রাখবেন, অতটাও গুরুত্বপূর্ণ নয়। 1796 থেকে 1828 সাল পর্যন্ত দ্বিতীয় বাজিরাও। তো সলবায়ের সন্ধির পরে মারাঠাদের মধ্যে যখন অন্তর্দ্বন্দ্ব ব্যাপক পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু নানা ফড়নবিশ পেশোয়ার অভিভাবক রূপে ব্যাপকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন। তো যেহেতু পেশোয়া খুবই ছোট ছিলেন, মাধবরাও নারায়ণ খুবই ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, তো সেহেতু তার অভিভাবক রূপে নানা ফড়নবিশ কিন্তু রাজ্যটাকে কন্ট্রোল করতেন। আর অন্যদিকে সিন্ধিয়া নেতা মহাদজি সিন্ধিয়া, দৌলতরাও সিন্ধিয়া, হোলকার নেতা যশবন্তরাও হোলকার, এই সমস্ত মারাঠা নায়করা নিজ নিজ এলাকায় প্রচণ্ড পরিমাণে ক্ষমতাশালী হয়ে ওঠেন। আর নানা ফড়নবিশের অভিভাবকত্ব মেনে না নিতে তারা কিন্তু চেষ্টা করেন। নানা ফড়নবিশ যেহেতু তাদের রাজ্যটাকে শাসন করার চেষ্টা করছিল, সেই সময় তারা কিন্তু হোলকার, সিন্ধিয়া এরা কিন্তু নানা ফড়নবিশের অভিভাবকত্ব মেনে নিতে চান না। আর মাধবরাও নারায়ণ কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে নানা ফড়নবিশের অভিভাবকত্ব মেনে নিতে না পারায় আত্মহত্যা করেন। আর তার কোনো সন্তান ছিল না। তো তার কোনো সন্তান ছিল না, তখন কি হয়? তখন দেখা যায় যে রাঘবা, যাকে বার্ষিক 3 লক্ষ টাকা ভাতা দিতে হতো, সেই রাঘবার পুত্র দ্বিতীয় বাজিরাও 1796 খ্রিস্টাব্দে নতুন পেশোয়া হন। তো 1798 সালে নবনিযুক্তি যে গভর্নর জেনারেল ছিলেন, তখনকার গভর্নর জেনারেল 1798 খ্রিস্টাব্দে কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। তো এই লর্ড ওয়েলেসলি পেশোয়াকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বলেন, কিন্তু নানা ফড়নবিশের অনিচ্ছায় তা কিন্তু একেবারে প্রত্যাখ্যাত হয়ে পড়েন। আর এই বছরেই নানা ফড়নবিশের মৃত্যু ঘটলে মারাঠা শক্তি দিশেহারা হয়ে পড়ে যে আমরা কোন দিকে যাব, কি করব। তখন কিন্তু মারাঠা শক্তি আর কিচ্ছু বুঝতে পারে না। আর তার ফলে কি হয়? তার ফলে দ্বিতীয় বাজিরাওয়ের মারাঠা সাম্রাজ্য রক্ষা করার মতো কোনো যোগ্যতাই ছিল না, যেহেতু সেই জন্য সিন্ধিয়া, হোলকার এইসব শক্তি নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করে ফেলে, কে মারাঠা সাম্রাজ্য দখল করবে। তো সেই জন্য কিন্তু তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকে, এবং এই সুযোগটাই কিন্তু ইংরেজরা চাইছিল, এবং এই সুযোগটা ইংরেজরা পেয়ে গেল। এবং বাজিরাও ইংরেজদের সাহায্য প্রার্থী হলে লর্ড ওয়েলেসলির সঙ্গে 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষর করেন, যেটা পেশোয়ার পক্ষে কিন্তু খুবই অপমানজনক ছিল। আর এই চুক্তির শর্তানুযায়ী পেশোয়া পদে পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে বাজিরাও এমনকি এই চুক্তির শর্তানুযায়ী অধীনতামূলক মিত্রতা নীতিও কিন্তু মেনে নেন। আর দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় কবে? 1803 সালে। 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলে। তো মারাঠা নায়কদের মধ্যে গায়কোয়াড় প্রথম ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর হোলকার এই ক্ষেত্রে নিরপেক্ষ পথে হাঁটেন, কিন্তু সিন্ধিয়া ও ভোসলে খুবই ইংরেজ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এর ফল দেখা যায় ইংরেজদের স্বরূপ উপলব্ধি করতে পেরে দ্বিতীয় বাজিরাও সঙ্গে সঙ্গে ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর 1803 সালে সিন্ধিয়া ও ভোসলে একত্রে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। আর দ্বিতীয় বাজিরাও কিন্তু সেই সিন্ধিয়া এবং ভোসলের পক্ষে যোগ দেন। আর এভাবেই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 খ্রিস্টাব্দ থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত শুরু হয়ে যায়। আর শুধুমাত্র শুরু হয় তাই নয়, খুবই তাড়াতাড়ি সেটা বৃহদাকার ধারণ করে। আর যুদ্ধে ইংরেজ শক্তির কাছে মারাঠা শক্তি কিন্তু একেবারে সামান্য বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছিল মারাঠা শক্তির। ইংরেজদের দুই প্রধান যে সেনাপতি ছিল, লর্ড লেক এবং আর্থার ওয়েলেসলি, এখানে মনে রাখবেন আর্থার ওয়েলেসলি এবং লর্ড ওয়েলেসলি দুজন কিন্তু আলাদা ব্যক্তি। তো ইংরেজদের প্রধান দুই সেনাপতি লর্ড লেক এবং আর্থার ওয়েলেসলির দৌলতে ভোসলে দেওগাঁওয়ের সন্ধি স্বাক্ষরিত করেন 1803 সালে। ভোসলে 1803 সালে দেওগাঁওয়ের সন্ধি স্বাক্ষরিত করেন, এবং সিন্ধিয়া সুরজি অঞ্জনগাঁওয়ের সন্ধি স্বাক্ষরিত করেন 1803 সালে। তো এই দুই রাজ্যের ইংরেজ আধিপত্য কিন্তু তখনই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের মধ্যে প্রশস্ত হয়ে যায়, এবং বাজিরাও পুনেতে ফিরে যান। কিন্তু তখনও কিন্তু যা শক্তি ছিল তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ করার মতো, সেটা তারা জমিয়ে রেখেছিল। 12 বছর ওয়েট করতে হয়েছিল তার জন্য। তো অধীনতামূলক মিত্রতা নীতির যে অমর্যাদাকর পরিস্থিতি বুঝতে পেরে বাজিরাও কিন্তু প্রচণ্ডভাবে অনুতপ্ত হয়ে পড়েন, এবং পুনরায় মারাঠা শক্তিকে একত্রিত করার চেষ্টা করেন। তো এই সময় পেশোয়ার কাছে গায়কোয়াড় বহু লক্ষ টাকার করে একেবারে জর্জরিত হয়ে পড়েছিলেন। আর গায়কোয়াড়ের যে মন্ত্রী ছিল, তার নাম কি ছিল? গঙ্গাধর শাস্ত্রী। তিনি পুনেতে পেশোয়ারের দরবারে এ ব্যাপারে আলোচনা করতে গেলে তাকে কিন্তু গুপ্তঘাতক তাকে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডের জন্য পুনের ইংরেজ রেসিডেন্ট পেশোয়ার পরামর্শদাতা ত্রম্বকজিকে দায়ী করেন। আর তিনি তাকে বন্দি করলে ত্রম্বকজি কৌশলে কিন্তু পালিয়ে যান। আর এই সময় ইংরেজ রেসিডেন্টের এই পলায়নের ব্যাপারে পেশোয়াকে দায়ী করা হয়। আর পেশোয়াকে দায়ী করা হলে তাকে দিয়ে কিন্তু অপমানজনক পুনের সন্ধি স্বাক্ষরিত করানো হয় 1817 সালে। পুনের সন্ধি 1817 সালে।
আর অপমানিত তখন বাজিরাও ইংরেজদের বিরুদ্ধে মারাঠা শক্তিকে সম্মিলিতভাবে যুদ্ধের জন্য একেবারে তৎপর হয়ে পড়েন এবং যুদ্ধে আহ্বান জানান। আর এই যুদ্ধই কিন্তু ইতিহাসে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ নামে পরিচিত। আর যুদ্ধ চলাকালীন অবস্থায় মারাঠা নেতারা আবার নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে একেবারে জড়িয়ে পড়েন, আর লর্ড ময়রার নেতৃত্বে ইংরেজদের কাছে তারা একেবারে একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে দ্বিতীয় বাজিরাওয়ের শাসনকালেই কিন্তু মারাঠা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পেশোয়া ও ভোসলে রাজ্য ইংরেজরা তখন দখল করে নেয় এবং পেশোয়া পদটিও বিলুপ্ত হয়ে যায়। তখন থেকে আর পেশোয়া বলে কোনো রকম পদ ছিল না। আর 1818 খ্রিস্টাব্দে মারাঠা শক্তির একেবারে পতনের সন্ধিক্ষণ বলে চালু হয়ে যায়। তো এই হচ্ছে ইঙ্গ মারাঠা সম্পর্ক। আমি বলেছিলাম মারাঠা যে সম্পর্ক এটা খুবই জটিল, একটা খুবই কমপ্লেক্স জিনিস। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ লিঙ্ক করা খুবই মুশকিল। পারলে আপনারা কোনো রকম চার্ট করে নেবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যারা প্রথম থেকে লেকচারটা শুনছেন তাদের মাথায়ও কিন্তু এখানে গুলিয়ে গেছে ওই যে ডার্ক ওয়েব সিরিজ রয়েছে ঠিক সেই রকম ইঙ্গ মারাঠা সম্পর্কটা আমার মতে। তো খুবই জটিল একটা চ্যাপ্টার এটা ইঙ্গ মারাঠা সম্পর্ক। তো এবার আমরা যেটা দেখবো সেটা অনেকটা সহজেই আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ইঙ্গ শিখ সম্পর্ক। ইঙ্গ শিখ সম্পর্ক কি, রঞ্জিত সিংয়ের সময়টা, সুকার চকিয়া মিশল, তা বিভিন্ন রকম যে মিশলগুলো ছিল সেই সম্পর্কে জানবো। চলুন ইঙ্গ শিখ সম্পর্ক শুরু করা যাক। প্রথমে আমরা শিখ মিশল সম্পর্কে জানবো। শিখ মিশল কি, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিখরা কিন্তু রাওয়ালপিন্ডি এবং যমুনার যে মধ্যবর্তী এরিয়া ছিল সেখানে টোটাল 12টি মিশল বা সামন্ত রাজ্য গড়ে তোলেন। আর এই মিশলগুলির প্রধানদের বলা হতো নায়ক। আর এই মিশলগুলির মধ্যে সুকারচকিয়া মিশলটি কিন্তু সবচেয়ে শক্তিশালী মিশল ছিল। আর এই সময় কিন্তু রঞ্জিত সিংয়ের উত্থান ঘটে। সুকারচকিয়া মিশলের নায়ক ছিলেন মহাসিংহের পুত্র রঞ্জিত সিংহ। তিনি 1780 সালে জন্মগ্রহণ করেন এবং 1792 সালে মাত্র 12 বছর বয়সে তার পিতার মৃত্যুর পর তিনি নায়ক পদে নিয়োজিত হন। তারপর 1798 খ্রিস্টাব্দে, তখন তার বয়স ছিল মাত্র 18 বছর, তিনি কাবুল শাসক জামান শাহ যখন পাঞ্জাব আক্রমণ করেছিল রঞ্জিত সিংহ তাকে কিন্তু সাহায্য করেছিল। আর ভারত ত্যাগের সময় কৃতজ্ঞতাবশত রঞ্জিত সিংহকে জামান শাহ রাজা অভিধা দান করেন। আর এই সময় কিন্তু রঞ্জিত সিংহ তার উপাধি নেন রাজা। তো রাজা রঞ্জিত সিংহ হয়ে গেলেন জামান শাহের দৌলতে। তো একই সঙ্গে কিন্তু তাকে লাহোরের শাসনকর্তাও নিযুক্ত করা হয়। তো 1802 সালে যখন রঞ্জিত সিংয়ের বয়স 22 বছর, তখন কিন্তু শতদ্রু নদীর যে পশ্চিম তীর ছিল সেই পশ্চিম তীরে অবস্থিত শিখ মিশলগুলি দখল করেন তিনি। আর 1806 খ্রিস্টাব্দে তিনি হোলকারদের পাঞ্জাব ত্যাগে বাধ্য করেন। হোলকাররা যে পাঞ্জাবের বিভিন্ন অংশ দখল করে রেখেছিলেন তাদেরকে কিন্তু এই যে রঞ্জিত সিং তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শতদ্রুর যে পূর্ব তীর ছিল, শতদ্রুর পূর্ব দিকের যে মিশলগুলো ছিল সেই শিখ মিশলগুলোর ওপর আধিপত্য বিস্তারে যখন সচেষ্ট হন তখন কিন্তু ইংরেজদের সঙ্গে তার বিরোধ বেঁধে যায়। তো রঞ্জিত সিংয়ের আশা ছিল, রঞ্জিত সিংয়ের স্বপ্ন ছিল একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, কিন্তু ইংরেজদের সাথে দ্বন্দ্বে কিন্তু তার সেই আশা একেবারে নিরাশাতে পরিণত হয়ে যায়। তো এবার আমরা সেটাই আলোচনা করব 1809 সালের অমৃতসরের চুক্তি কীভাবে তাকে একেবারে তার আশাকে নিরাশায় পরিণত করে। তো শতদ্রুর এই পূর্ব তীরে যে শিখ মিশলগুলো ছিল সেই মিশলগুলো ছিল নিজেদের মধ্যে দ্বন্দ্ব করত। আমি প্রথমেই বলেছি যে ভারতীয় শক্তিগুলি একে অপরের সাথে যুদ্ধে সবসময় লিপ্ত থাকতো, তার ফলে বিদেশি শক্তিকে তারা পরাস্ত করতে পারতো না, সেটা ইংরেজদের বিরুদ্ধেও তারা পারেনি। তো এই সময় কয়েকজন মিশলের নায়ক নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আটকানোর জন্য রঞ্জিত সিংয়ের হস্তক্ষেপ প্রার্থনা করেন। কিন্তু রঞ্জিত সিংহ কয়েকবার অভিযান চালিয়ে লুধিয়ানা মিশলটি দখল করেন ঠিকই, কিন্তু অন্যান্য মিশলগুলি কিন্তু তিনি আয়ত্তে আনতে পারেননি। আর অন্যদিকে ইংরেজরাও কয়েকজন নায়কের আক্রমণে পাঞ্জাবের হস্তক্ষেপের সুযোগ পেয়ে যায়। তো এই সময় ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে ইংরেজদের যুদ্ধ চলছিল, তার ফলে ইংরেজদের যে শক্তি ভারতে তখন অনেকটা কম ছিল। আর ভারতে তখন গভর্নর জেনারেল লর্ড মিন্টো, তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1801 থেকে 1813 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তো এই লর্ড মিন্টো রঞ্জিত সিংয়ের মৈত্রী লাভ করে ভারতে ফরাসি শক্তি দমনের কিন্তু চেষ্টা করেন। আর এই ব্যাপারে তিনি চার্লস মেটকাপকে তার ব্যক্তিগত দূত হিসেবে রঞ্জিত সিংয়ের দরবারে প্রেরণ করেন। আর মৈত্রীর যে বা বন্ধুত্বের যে শর্ত ছিল সেই শর্ত হিসেবে রঞ্জিত সিংহ সমস্ত শিখ রাজ্যের ওপর তার অধিকার দাবি করেন। আর এই সুযোগ নিয়ে তিনি শতদ্রুর পূর্ব তীরের মিশলগুলি অধিকারও করে নেন। তার একমাত্র স্বপ্ন ছিল নিখিল শিখ সাম্রাজ্য গঠন করা, কিন্তু তার দুর্ভাগ্য ছিল ঠিক এই সময়ে ইউরোপ এবং স্পেনের যুদ্ধে নেপোলিয়নের পরাজয় ঘটে। আর নেপোলিয়নের পরাজয় ঘটার ফলে আবার ভারতে ইংরেজদের আধিপত্য আগের মতো বিস্তার লাভ করে। তো মিন্টোও কিন্তু রঞ্জিত সিংয়ের সাথে যে বন্ধুত্ব করেছিল সেই বন্ধুত্বটাও কিন্তু নষ্ট করে ফেলে। আর এই সময় চার্লস মেটকাপের চাপে 1809 সালে
1809 সালে রঞ্জিত সিংহ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সঙ্গে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত করেন। তো অ্যাকচুয়ালি স্বাক্ষর করেন নয়, স্বাক্ষর করতে বাধ্য হন। আর এই রিলেটেড একটা টার্ম রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ডব্লিউবিসিএস প্রিলিমসেও আসে। এই সন্ধি ছিল শিখ সামরিক জাতীয়তাবাদের বিয়োগান্তক নাটক। এটা কে বলেছেন? নরেন্দ্র কৃষ্ণ সিংহ। ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ, বিখ্যাত ঐতিহাসিকবিদ, তিনি বলেছিলেন শিখ সামরিক জাতীয়তাবাদের বিয়োগান্তক নাটক এই সন্ধি। তো এর ফলে কি হয়? এর ফলে রঞ্জিত সিংয়ের সমস্ত আশা একেবারে নিরাশায় পরিণত হয়ে যায়। তো রঞ্জিত সিংহ ধীরে ধীরে চিরস্থায়ী মিত্রতা নীতিতে মানে আবদ্ধ হয়ে পড়েন এই অমৃতসরের চুক্তির মাধ্যমে। এবার আমরা চিরস্থায়ী মিত্রতা নীতি সম্পর্কে একটু জেনে নেব। তো অমৃতসরের সন্ধি হয় 1809 সালে। তারপরে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত রঞ্জিত সিংহ একে একে কাংড়া, মুলতান, কাশ্মীর, পেশোয়ার এগুলো কিন্তু দখল করে নেন। অর্থাৎ এর মানে ইংরেজদের যে এরিয়াটা ছিল তার অপর প্রান্তের এরিয়াগুলো কিন্তু রঞ্জিত সিংহ একে একে দখল করে নেন। কিন্তু পরবর্তী গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, এবং তার চাপে রঞ্জিত সিংহ বাধ্য হন 1831 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চিরস্থায়ী মিত্রতা নীতি স্বাক্ষর করতে। তো এটা কত সালে? 1831 সালে চিরস্থায়ী চিরস্থায়ী মিত্রতা নীতি স্বাক্ষরিত করেন কার সাথে? রঞ্জিত সিংহ লর্ড উইলিয়াম বেন্টিকের সাথে। তো ইতিহাসে এই ঘটনা লাহোর চুক্তি নামে পরিচিত। চিরস্থায়ী মিত্রতা নীতি পরীক্ষায় সাধারণত আসে না, পরীক্ষায় আসে লাহোর চুক্তি হিসেবে। সেটা স্বাক্ষরিত হয় 1831 সালে। আর অন্যদিকে 1838 সালে ইঙ্গো আফগান যুদ্ধের সময় আফগানের শাসক ছিলেন কখনকে? শাহ সুজা। শাহ সুজাকে তখন দেশ থেকে বিতাড়িত হয়ে রঞ্জিত সিংয়ের আশ্রয় ভিক্ষা করতে হয়। আর আফগানিস্তানের আধিপত্য বিস্তারের জন্য এই সুযোগকে কাজে লাগাতে তখনকার দিনে লর্ড অকল্যান্ড 1936 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত যা সময়কাল ছিল, তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শাহ সুজা ও রঞ্জিত সিংহকে নিয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার আগেই 1839 সালে রঞ্জিত সিংহ মারা যান। আর রঞ্জিত সিংহ মারা যাওয়ার পরে তার কোনো উত্তরসূরি ছিল না যে তার সেই বিশাল সাম্রাজ্যটাকে রক্ষা করতে পারে। আর তার মানে একেবারে পরপরই একেবারে ইংরেজদের হাতেই এই যে বৃহৎ ইঙ্গো-শিখ সাম্রাজ্যের একেবারে পতন ঘটে যায়। তো ব্রিটিশ সাম্রাজ্যের কুশীলবগণ বলতে ব্রিটিশ সাম্রাজ্যটাকে কারা রক্ষা করেছিল ভারতে, তাদের নামই ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে চারটি নাম, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি এবং লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের নামও কিন্তু গুরুত্বপূর্ণ। 1816 সালে সগৌলিক চুক্তি স্বাক্ষরিত হয় ইংরেজ এবং নেপালের মধ্যে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লর্ড ময়রা বা মার্কুইজ অফ হেস্টিংস তাকে বলা হয়, তার আমলেই কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ এবং নেপালের মধ্যে, সগৌলিক চুক্তি 1816 সালে। এরপর আমরা প্রত্যেকটা প্রধান শাসক এবং তাদের নীতি সম্পর্কে জেনে নেব। প্রথমে দেখবো আমরা লর্ড কর্নওয়ালিস। তো এখানে 1885 সালে ওয়ারেন হেস্টিংসের দুর্নীতির দায়ে বাংলার গভর্নর জেনারেল থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আর এরপরে স্যার জন ম্যাকফারসন 1 বছরের কম সময়ের জন্য অস্থায়ী গভর্নর জেনারেল হন, এবং তারপরে 1786 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই প্রথম একজন উপযুক্ত অভিজাত শাসক হিসেবে লর্ড কর্নওয়ালিসকে ভারতে পাঠান। আর তিনি হন তখনকার বাংলার গভর্নর জেনারেল। আর ভারতে ব্রিটিশ শাসন এবং সাম্রাজ্যবাদের প্রকৃত প্রবর্তক ছিলেন এই লর্ড কর্নওয়ালিস। আর ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে তিনি মহীশূর রাজ্যটি গ্রাস করেন 1792 খ্রিস্টাব্দে। তখন টিপু সুলতানের বিরুদ্ধে তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সূচনা হয়। আর এই যুদ্ধে পরাজিত টিপুর কাছ থেকে তিনি মহীশূর রাজ্যের অর্ধাংশ দখল করে ফেলেন এবং টিপু সুলতানকে 30 লক্ষ পাউন্ড মূল্যের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। আর তার পরিবর্তে যতদিন না পর্যন্ত টিপু সুলতান সেই 30 লক্ষ পাউন্ড মূল্যটা দেবে, ততদিন পর্যন্ত কিন্তু টিপুর 2 নাবালক পুত্রকে বন্ধক রাখা হয় ইংরেজের কাছে। তো বুঝতেই পারছেন লর্ড কর্নওয়ালিস কত বড় একজন কূটনীতিবিদ ছিলেন। আর তার আমলেই কিন্তু পুলিশ বিভাগ, বিচার বিভাগ, রাজস্ব বিভাগ এইগুলো কিন্তু সংস্কার করা হয়। তো ভারতে এর আগে পুলিশ বিভাগ এতটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারেনি যতটা পর্যন্ত লর্ড কর্নওয়ালিসের আমলে পেরেছিল। অ্যাকচুয়ালি লর্ড কর্নওয়ালিসই কিন্তু ভারতে পুলিশ বিভাগের সূচনা করেন, রাজস্ব বিভাগের সূচনা করেন, বিচার বিভাগের সূচনা করেন। এরপরে গুরুত্বপূর্ণ নামের মধ্যে আছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি বিখ্যাত তার অধীনতামূলক মিত্রতা নীতির জন্য। লর্ড ওয়েলেসলি প্রথমেই 1798 সালে তিনি ক্ষমতা দখল করেন এবং তারপরেই কিন্তু 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি জারি করেন এবং তার প্রথম শিকার হয় হায়দ্রাবাদের নিজাম।
তো এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, এর যে মূল কথা কী কী ছিল, তার যে শর্তগুলো ছিল সেগুলো হলো ইংরেজ মিত্রতায় আবদ্ধ হলে যে কোনো দেশীয় রাজ্যের নিরাপত্তার ভার কোম্পানি সরাসরি গ্রহণ করবে। তবে এর কিন্তু অ্যাকচুয়াল যে উদ্দেশ্য ছিল সেটা হলো মিত্রতা নীতিতে আবদ্ধ যে রাজা বা শাসকরা থাকবে তাদের যে সার্বভৌমত্ব, সোভরেনিটি, সেটা কিন্তু দখল করা বা অপহরণ করা। আর 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, মৈত্রীতে আবদ্ধ ইংরেজ মৈত্রীদের যেসব ভারতীয় শক্তি ইংরেজদের সাথে আবদ্ধ হয়ে পড়বে, ইংরেজদের অনুমতি ছাড়া কিন্তু সেই সব ভারতীয় শক্তি অন্য কোনো বাইরের রাজ্য, অন্য কোনো বাইরের দেশের সাথে কোনো রকম সন্ধি, তারপর যুদ্ধ, এগুলো কিন্তু করতে পারবে না। কোনো রকম সন্ধি স্থাপন, যুদ্ধে অংশগ্রহণ, এগুলো কিন্তু করতে পারবে না। আর প্রত্যেকটা ভারতীয় শক্তি যারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে তাদেরকে কিন্তু নিজেদের খরচে একদল করে ইংরেজ বাহিনী পোষণ করতে হবে এবং সেই বাহিনীর সম্পূর্ণ খরচ দেবে সেই রাজ্য। তো 1798 খ্রিস্টাব্দে বাধ্য হয়ে হায়দ্রাবাদের নিজাম, তিনি কিন্তু একজন দুর্বল চিত্তের মানুষ ছিলেন। তো তিনি কিন্তু দখল করে এই অধীনতামূলক মিত্রতা নীতি তিনি গ্রহণ করেন। তো প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি কী গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম, কত সালে? 1798 সালে। এবং ধীরে ধীরে মহীশূর রাজ্য 1799, যদিও মহীশূর রাজ্য ডিরেক্টলি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেনি, তারা কিন্তু যুদ্ধের মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তারপর মারাঠা শক্তি, গায়কোয়াড়, সিন্ধিয়া, হোলকার, ভোসলে, এরা কিন্তু একে একে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এরপরে আসে ডালহৌসি। তো ডালহৌসির সময়কালটা 1848 থেকে 1856। ভারতের ইতিহাসে যতজন ইংরেজদের গভর্নর জেনারেল, তারপর ভাইসরয় এসেছে বলুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লর্ড ডালহৌসি। তিনি কিন্তু তার সাম্রাজ্যবাদটা আরও বেশি নগ্ন করে দেখান এবং ভারতীয় সাম্রাজ্যটাকে, ইংরেজদের সাম্রাজ্য, সেটা কিন্তু আরও ব্যাপক হারে বৃদ্ধি করেন। তো টোটাল লর্ড ডালহৌসির 3টি নীতি ছিল। কী কী? সরাসরি যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার, কুশাসনের অজুহাতে দেশীয় রাজাকে একেবারে হটিয়ে দিয়ে রাজ্য দখল করা, আর 3 নম্বর হচ্ছে সত্যবিলোপ নীতি। তো যুদ্ধের মাধ্যমে তিনি 1849 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো-শিখ যুদ্ধ জয়লাভ করেন, 1850 খ্রিস্টাব্দে তিনি সিকিম অধিকার করেন, 1852 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় ইঙ্গো-ব্রহ্ম যুদ্ধের মাধ্যমে রেঙ্গুন এবং ব্রহ্মদেশ দখল করেন। তারপর পেগু, যেটা ব্রহ্মদেশের আগের নাম, সেটাও কিন্তু অধিকার করেন। কুশাসনের অজুহাতেও তিনি বিনা কারণে 1856 সালে অযোধ্যার নবাব ওয়াজেদ আলীকে ক্ষমতাচ্যুত করেন। তারপর অযোধ্যা কিন্তু আগে থেকে অধীনতামূলক মিত্রতা নীতির কবজায় ছিল, আর এখন কিন্তু তা সরাসরি কোম্পানির সাম্রাজ্যভুক্ত হয় কুশাসনের অজুহাতের ফলে। আর বেরারের বিখ্যাত তুলোর ওপর ইংরেজ বস্ত্রকল মালিকদের নজর ছিল, আর তার ফলে, কেননা বেরারের যে ইংরেজ বস্ত্রকল মালিকদের নজর ছিল, সেই বস্ত্রকলগুলো যদি দখল করতে পারতো তাহলে তাদের ইকোনমি আরও স্ট্রং হতো। সেহেতু নিজামের কাছে বকেয়া অর্থ আদায় করার অজুহাতে লর্ড ডালহৌসি কিন্তু বেরারও দখল করে ফেলেন। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সত্যবিলোপ নীতি। তো সত্যবিলোপ নীতির যে শর্তগুলো ছিল সেগুলো হলো: 1, কোম্পানির আশ্রিত বা সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের শাসক যদি অপুত্রক অবস্থায় মারা যান তখন কিন্তু সেই রাজ্যে সরাসরি কোম্পানির সাম্রাজ্যভুক্ত হবে। অর্থাৎ কোনো রাজ্যের রাজা যারা কোম্পানির অধীনে আছে, তাদের রাজার যদি কোনো রকম পুত্র সন্তান না থাকে তাহলে কিন্তু তারা কোনো রকম দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং সেই রাজ্য সরাসরি কোম্পানির অধীনে চলে যাবে। তো এটাই ছিল সত্যবিলোপ নীতির টোটাল থিওরিটা। আর 1848 খ্রিস্টাব্দে সাতারা, পরে 1849 সালে সম্বলপুর, 1852-তে উদয়পুর, 1853-তে ঝাঁসির রানীর পুত্র মারা যায় একেবারে ছোট বয়সে। আর সেই সময় কিন্তু ঝাঁসির রানী একেবারে নিঃসন্তান অবস্থায় হয়ে যান। তো এই সময় তিনি যখন দত্তক পুত্র গ্রহণ করেন, তো দত্তক পুত্র গ্রহণ করার পরে ইংরেজরা সত্যবিলোপ নীতির মাধ্যমে তার রাজ্য দখল করে নেয়। তো 1855 সালে তাঞ্জোরের রাজাও কিন্তু নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার উত্তরাধিকারীকে রাজা উপাধি ব্যবহার করতে নিষেধ করা হয়। তো এই হচ্ছে সত্যবিলোপ নীতি। তো সত্যবিলোপ নীতির কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া ছিল। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ভারতীয় শাসকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর দত্তক পুত্র গ্রহণের যে চিরাচরিত রীতি ছিল সেই রীতি থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা কিন্তু নিজেদের কালচারও একটা আঘাত বলে মনে করেন এবং কুশাসনের অজুহাতে ব্রিটিশ কর্তৃপক্ষের রাজ্যগ্রাস নীতি তাদের মনে কিন্তু প্রচণ্ড একটা সন্দেহের সূচনা করে এবং আতঙ্কের সূচনা করেছিল। আর এর ফলে নানাভাবে দেশীয় রাজ্যগুলো একে একে কিন্তু জোটবদ্ধ হয় এবং তার ফলাফল দেখা যায় 1857 সালের
মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ বলতে কিন্তু শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ বোঝায় না, এখানে সিপাহী বিদ্রোহের বিভিন্ন রকম কারণ ছিল। ধীরে ধীরে যে বারুদগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু পুঞ্জীভূত হয়ে সামান্য শুধুমাত্র একটা আগুনের হলকার বাকি ছিল, আর সেটা দেখা যায় সিপাহী বিদ্রোহের সূচনায়। আমরা যখন সিপাহী বিদ্রোহ আলোচনা করব তখন আমরা ডিটেলসে সেটা নিয়ে দেখব। তো এই ছিল আজকে আমাদের প্রথম লেকচার বা প্রথম চ্যাপ্টার। তো লেকচারটা খুবই বড় হয়ে গেল। তো নেক্সট লেকচারে আমরা দেখব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, এবং তারপরেই আমরা একে একে এইভাবে লেকচারগুলো এগিয়ে নিয়ে যাব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই সিরিজটা যদি আপনারা কন্টিনিউ করতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।